নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের 101তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সজল নানা রকম ভনিতা করে সোহমের ঘরে থাকার পারমিশন পেয়ে গেল। এদিকে সজল তাপসীকে ফোন করে তাপসী এবং বিদিশা দুজনকেই কর্ণমাধবপুর আসতে বাধ্য করল। এর পরবর্তীতে কী হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। রাতটা যেন 4টে মানুষের জেগে থাকার রাত। বিদিশা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সে ব্যাপারে কোনো হুঁশ নেই। একটাই চিন্তা, ও না থাকলে যদি সোহম এসে পড়ে, যদি খুঁজে না পায় কেমন হবে তাহলে? মনটা গুমড়ে গুমড়ে ওঠে বিদিশার। সোহমের ফিরে আসার চিন্তায় কোথাও বের হয় না বিদিশা। কিন্তু এখন যে উপায় নেই, কি জানি ছেলেটার কি হলো। ভালোই তো কথা বলল প্রথমে, তারপর কি যে হলো এমন। না গেলেও অসুবিধা, যদি বিদিশার জন্য এদিক ওদিক করে ফেলে তাহলে তাপসী কোনোদিনও ক্ষমা করবে না। বিদিশা আর কোনো রাস্তা দেখে না। ভোর 6টায় ফ্লাইট। বিকাশ তাপসীকে বাড়ি থেকে নিয়ে বিদিশাকে নিয়ে বাগডোগরায় ছেড়ে দেবে। রাত 2টো বাজে, এখনও কিছুই গোছগাছ করা হয়নি। মাথা কাজ করছে না। একটা উপায় চায় যাতে সোহম আসলে জানতে পারে বিদিশা কোথায়, কী বৃত্তান্ত। তাপসী একা একাই কেঁদেছে খুব। সজল কত অনুনয় বিনয় করেছে বিয়ের জন্য, কিন্তু এ কথা সে কথা বলে ঘুরিয়ে কথা কেটেছে। শেষে উপায় না পেয়ে বিদিশাকে মাঝে এনেছে। কিন্তু আজ যখন ওই বড় গাছে ঝুলে পড়ার হুমকি দিল, তাপসীর প্রাণ পায় বেরিয়েই গেছিল। কি করে থাকবে সজলের কিছু একটা হয়ে গেলে? তাপসী অনুশোচনা আর আফসোসে ছটপট করতে থাকে। যতক্ষণ না দেখা হচ্ছে স্থির থাকা মুশকিল। সারা রাত সোহম আর সজল দুজনেই ঘুমোতে পারল না। সোহমের অস্বস্তি হচ্ছে, বিদিশার সাথে গল্প হচ্ছে না, আর সজলের চোখে ঘুম আসছে না। ভীষণ টেনশনে। সব কিছুই কি ঠিক হবে? একটা সময় আর থাকতে না পেরে উঠে বসল সজল। সোহম ঘুমের ভান করে পড়ে রয়েছে। সজল সোহমের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, দাদা, ও দাদা, ঘুমোচ্ছ? সোহম বিরক্ত হয়ে বলল, তোমার কি মনে হচ্ছে? সজল সোহমের আরও কাজ ঘেঁষে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, কাল যদি বৌদি তোমার সামনে এসে দাঁড়ায় তুমি কি করবে? সোহম উত্তর দিতে চায় না, কিন্তু সজল ভীষণ জোর করাতে সোহম বলে, ও আসবে না, ও জানে না আমি কোথায়। সজল আবার বলে, ধরে নাও এলো, তবে? সোহম বলে, কী করে আসবে সজল? ও তো আমায় অপরাধী ভাবে। ও আর আমার খোঁজ করবে না, হয়তো ঘৃণা করে। সজল অবাক হয়, কারণ জানতে চাইলে সোহম ধমক দিয়ে চুপ করায়। বিকাশের টোটোর হর্ন শুনে বিদিশা ব্যাগ নিয়ে নিচে নামার জন্য রেডি হয়। কিন্তু তার আগে 3 পাতার একটা চিঠিতে সব লেখে। সৌম্যের ফোনটা তাতে চাপা দিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখে। সোহমের আলমারিতে বিদিশাও কিছুটা দখল করেছে, তাই যদিও চলে আসে জামা কাপড় খুঁজতে যেতে অসুবিধা না হয়, তার জন্য 2 সেট জামা কাপড় বের করে বিছানায় রাখে। সাথে দরকার হতে পারে এমন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু শুকনো খাবার, টেবিলে জল,
সব রেডি করে বেরোয়, যেন বিদিশা গেলে সোহম ঘরে ঢুকবে। বেরিয়ে যাওয়ার সময় গার্ডকে নিজের ফোনের নাম্বারটা দিয়ে বলে সোহম এলে যেন ওকে ফোন করে জানায়। ভীষণ এক অস্থিরতা নিয়ে বিদিশা সোহমের ফ্ল্যাট ছাড়ল। সকালে সোহম ঘুম থেকে ওঠার আগে সজল বেরিয়ে পড়ে ওর উদ্দেশ্যে। বিদিশাদের পৌঁছানোর আগে সজল গিয়ে এয়ারপোর্টে হাজির। যত ওদের দেখা সময় এগিয়ে আসছে সজল আরও অস্থির হয়ে উঠছে। মাথায় একটাই চিন্তা, শেষ পর্যন্ত ওর এই পরিশ্রম সফল হবে তো? তাপসী সারা রাস্তা বিদিশার মাথা চিবিয়ে খেয়েছে। বিদিশা যথেষ্ট বিরক্ত, কিন্তু কিচ্ছু করার নেই। তাপসী মনে মনে প্ল্যান করে এসেছিল যে সজলকে দেখলে ছুটতে গিয়ে জড়িয়ে ধরবে, মাপ চাইবে। কেন এরকম করলো তার না জানা পর্যন্ত কিছুতেই ছাড়বে না। কিন্তু ঘটনা যেন পুরো বিপরীতই ঘটল। তিনজন মুখোমুখি হলে তাপসী খেয়াল করলো সজল উদ্গ্রীব হয়ে আছে বিদিশার জন্য, তাপসীর জন্য নয়। তাপসী কিছুই বোঝে না বা শোনার আগেই সজল বিদিশার কাছে ছুটে এসে ওর ব্যাগটা হাতে নিয়ে বলল, কোনো অসুবিধা হয়নি তো? তাপসী যেন থেকেও নেই। দৃশ্য দেখে জ্বলে উঠল তাপসী। ওর মনে হলো বিদিশার জন্যে সজল যেন এত কাণ্ড করেছে। তাপসী জ্বলে যাচ্ছে পা থেকে মাথা পর্যন্ত, কিন্তু মুখে কিছু বলল না। সজলের ব্যবহার ভীষণভাবে শুধু গায়েই লাগলো না, মনে মনে ক্ষোভ জমে গেল। সারা রাস্তা এভাবেই নরমে গরমে তিনজনে কর্ণমাধবপুর এসে পৌঁছলো। গাড়ি এসে দাঁড়ালো সোহমের বাড়িতে। বিদিশা পা রাখলো কর্ণমাধবপুর, আর পা দিতেই বিদিশার মনে হলো এর আগেও যেন এখানে এসেছে, এত চেনা জায়গা। নিজের অজান্তে বিদিশার মুখ দিয়ে বেরিয়ে এলো, খুব খুব চেনা জায়গাটা মনে হচ্ছে। মনে হচ্ছে যেন আগের থেকেই চিনি। সজল আর কিছুই বলতে বা ভাবতে দিল না। ব্যাগপত্র যেন গাড়ি থেকে বের করার তাড়া নেই। সরাসরি বিদিশার কাছে এসে বলল, ম্যাডাম, আমার সাথে একটু এই বাড়িতে যেতে হবে। এটা আমার পিসির বাড়ি, একটা ছোট্ট দরকার আছে। কাজটার জন্যই আপনাদের এখানে নিয়ে আসা। কাজটা হয়ে গেলেই আপনারাই সিদ্ধান্ত নেবেন কি হবে আগামীতে। তাপসী বিদিশার হাতটা ধরে বলে, কি ফন্দি মনে মনে আঁটছ জানি না, তবে বিদিশাকে একা ছাড়ব না। সজলের ঠোঁটের কোণায় একটু হাসি খেলতে খেলতেও যেন খেলল না, বেশ গম্ভীর হয়ে বলল, এই যে এই গাছটা যেটা কাল দেখিয়েছিলাম, ভীষণ সুন্দর তাই না? তাপসীর মুখ কালো হয়ে আসে, কিন্তু বিদিশার হাতটা ছাড়ে না। সজল নিয়ে চলল দোতলায়। ভাবতে লাগলো এবার নক করলে দরজা খুলবে কিনা। কি জানি এখন কি আঁকছে। বন্ধ দরজার সামনে তিনজন এসে দাঁড়ালো। সজলের এবার ভয় লাগছে। মেয়েটাকে তো নিয়ে আসা হলো, কিন্তু দেখা হলে কি করবে এরা? যদি ভালোই ভালোই মেটে তবে তো ঠিক আছে, কিন্তু যদি কেউ কারো মুখ দেখতে না চায়, এভাবে নিয়ে এসে কাজটা কি ঠিক হলো? মনে সাহস জুটিয়ে দরজায় টোকা দিতে গিয়ে দেখলো দরজা ভেজানো, হয়তো সজলের অপেক্ষায় খোলা। সজল আস্তে করে দরজা খুলে দুজনকে নিয়ে ঢুকলো। ঘরে ঢুকে ঘরময় বিদিশাকে দেখে বিদিশা বোধ বুদ্ধি চিন্তা শক্তি হারিয়ে ফেলে। পাশে থাকা খাটটা ধরে দাঁড়িয়ে রইল।
অনুভূতি শূন্য হয়ে। বিদিশা যত বড় হাঁ করে দাঁড়িয়ে রইল, অনায়াসে 3-4খানা রসগোল্লা মুখে ঢুকে যাবে। সজল বিদিশাকে খুব ভালোভাবে দেখে বুঝল এখানে থেকে সোহমের হাত থেকে বিদিশাকে পাহারা দেওয়া ভুল, নিজেরাই মিটিয়ে নিক। তাপসীর হাতটা চেপে ধরে চোখের ইশারা করলো বেরিয়ে যাওয়ার জন্য। বেরিয়ে যেতে গেলে বিদিশা জিজ্ঞাসা করল, চেনেন তাকে? সজল শুধু হুঁ বলে বেরিয়ে এলো। দুজনেই বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে সিঁড়িতে বসে অপেক্ষা করতে লাগলো পরের পর্বের জন্য। তাপসী যেন স্বাভাবিক হতে পারছে না, এ যেন স্বপ্নের থেকেও বেশি কিছু। সজল তাপসীর কানে কানে এসে বলল, বিয়ের কথা যদি আর একবার না করো শুনি, কত ধানে কত চাল আমি দেখিয়ে দেব। বিদিশার কোনো অনুভূতি যেন কাজ করছে না। এই কাজে ওই মানুষটা ছাড়া আর কারো নয়। বিদিশাকে একমাত্র ছবিতে প্রাণ ওই মানুষটাই দিতে পারে। এই কাজ সে ছাড়া আর কেউ পারেনি, আর পারবেও না। বিদিশা হাসবে, কাঁদবে, রাগ করবে, না চিৎকার করবে, না সোহমকে মেরে মেরে মনের জ্বালা মেটাবে, কী করবে বিদিশা? হাত পায়ের কোনো কাজ আর করছে না। হাত পা কাঁপছে ভীষণভাবে, বুকের ভেতর কেমনভাবে ধড়াস ধড়াস করছে, যেন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। চারিদিকে বিদিশা আর বিদিশা। বিদিশাময় সোহমের জীবন দেখতে দেখতে চোখ ঝাপসা হয়ে আসে। কিন্তু সে কোথায়? কোথায় আছে? থাক, খুঁজতে যাবে না বিদিশা। অনেক অনেক কষ্ট পেয়েছে। বিদিশা ঠাঁই দাঁড়িয়ে আপন মনে অভিমান আর অভিযোগের মালা গাচ্ছে। এমন সময় সাদা ফতুয়া পাজামাতে এক গাল দাড়ি ঝাঁকড়া চুল নিয়ে একটা কাপড়ে হাত মুছতে মুছতে যে ঢুকলো, তাকে দেখে বিদিশার পায়ের তলার থেকে মাটি যেন সরে গেল। এ কি হাল করেছে, এ কি চেহারা! ছটছট করে ভিজতে লাগলো বিদিশার গাল। সোহম এসে ভীষণ স্বাভাবিকভাবে বিদিশার কাছে দাঁড়িয়ে একটু ভালোভাবে পা থেকে মাথা পর্যন্ত দেখে যেন একটু ক্ষেপে গেল। একটা সাদা ক্যানভাস তৈরি করতে করতে বলল, কি যে করো না বিদিশা, তোমাকে বারবার করে বললাম লাল বেনারসিটা পরো, একটু সাজো গোজো, নতুন বউয়ের মতো সেজে আসো। সকাল থেকে কতবার বলেছি বলো তো? আমিও সেইভাবেই সব রেডি করলাম, আর তুমি কি না কেমন একটা ড্রেস পরে বিধবা বিধবা সাজে আমার কাছে এসে দাঁড়ালে। আমি কি মরে গেছি যে তুমি এমন করে সেজেছ? তুমি তো জানো তোমার এমন সাজ আমার পছন্দ না। যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমি অপেক্ষা করছি। কথাগুলো বলে সোহম আবার নিজের কাজে মন দিল। আর এই কথাগুলো শুনে বিদিশার ভেতরে হাহাকার করে ওঠে। কি হয়েছে ওর? কল্পনা আর বাস্তবের পার্থক্য করতে পারছে না। কিন্তু বিদিশা আজ সহানুভূতি দেখাবে না। বিচ্ছেদের যে কী ব্যথা, সেটা বিদিশা নিজের অস্তিত্ব দিয়ে বুঝেছে। ভীষণ রাগ হলো, অভিমানও হলো। হ্যাঁ তো কি কল্পনায় ডুবে থাকা যে নিজের মানুষটাকে চিনতে পারল না। রেগে বলল, কি দিয়েছ আমাকে যে আমি সাজব? আছে কি আমার? আমার কি বেনারসি আছে, গয়না আছে, যা পরে আমি নতুন বউয়ের মতো দেখতে লাগবো? কথাগুলো শুনে সোহম যেন চমকে উঠল। আজ পর্যন্ত তো এমন হয়নি
যে কল্পনার বিদিশা কথা বলবে, ঝগড়া করবে? কল্পনার বিদিশাকে যা বলা হয় বিদিশা তাই করে, কিন্তু আজ ঝগড়া করলো কেন? ঘুরে দাঁড়ায় সোহম, ভালো করে দেখে বিদিশা কাঁদছে। দ্রুতগতিতে বিদিশার কাছে এগিয়ে এলো, এক দৃষ্টে বিদিশার দিকে তাকিয়ে পরীক্ষা করতে লাগলো আসল নকলের পার্থক্য। হ্যাঁ, তো বিদিশার শ্বাস ফুলে উঠল, চোখে চোখ রেখে অনুভব করলো সেই রকম জল জল করছে চোখ দুটো, যেমন আগে করত। সোহম আর স্থির থাকতে পারে না, হারও যেন পরীক্ষা করা দরকার। বিশ্বাস হচ্ছে না, এমন কিভাবে সম্ভব? এমন হয় নাকি? কি করে বিদিশার সামনে? আলতো করে গালে হাত রাখল সোহম, চোখের জলে ভিজে গেল আঙুল। সোহমের শরীর কেঁপে ওঠে, এ যে সত্যিকারের বিদিশা। সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে মুখটা তুলে বলে, বিদিশা তুমি সত্যি এখানে, আমার কাছে সত্যি এসেছো? বিদিশার খুচরো পয়সার মতো জমে থাকা রাগ অভিমান বাড়তে বাড়তে পূর্ণ হয়ে উপচে পড়ছে মনে হয়। সোহমের কথা শেষ হওয়ার আগেই সোহমের ফতুয়া টেনে ধরে চিৎকার করে উঠল, কোন সাহসে আমাকে ছেড়ে আসতে পারলে তুমি? কে অধিকার দিয়েছে তোমাকে আমাকে ছাড়ার? কিভাবে পারলে, কিভাবে পারলে বলো তো? বিদিশার চিৎকারে বাগানের কাকপক্ষীরাও যেন চমকে উঠল। কিছুক্ষণের জন্য বাগান ছাড়ল তারা। সিঁড়িতে বসে থাকা সজল আর তাপসীও চমকে ওঠে। তাপসী বলে, সর্বনাশ। সজল আঁতকে উঠে বলে, এই গলা তোমার বান্ধবীর? আমি তো ভাবলাম নিরীহ। শিগগিরই ভেতরে চলো, আমার দাদাকে বুঝে মেরেই ফেললো। পরিমরি করে দুজন ঘরে ঢুকলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।